আমার কালকে থেকে আমি একদম বিজি হয়ে যাব ফর 5 days, সো আই ক্যান্ট মেক ইট। সো আপনি যে আজকে হোক যখনই হোক আমি আজকেই ক্লাসটা নিব, ফার্স্ট অফ অল। সেকেন্ড থিং হচ্ছে যে আমার নাম মুক্তাদির রশিদ রোমিও। আমি সাংবাদিকতা করি অ্যারাউন্ড 20 ইয়ার্স। আর মোস্টলি ইংরেজিতে যেহেতু আমি সাংবাদিকতা করেছি, ফলে আপনাদের অধিকাংশ মানুষ আমাকে চেনার কথা না। এবং আমি টেলিভিশনে কখনো কাজ করিনি, মানে লোকাল টেলিভিশনে কাজ করিনি, ফলে আমার চেহারাটাও আপনাদের দেখার কথা না। What you can see my maybe my social media activities, which is very notorious. I mean, I do so much of thing যেগুলো আপনাদের মাথা গরম করে ফেলবে, বিরক্ত হয়ে যাবেন। বাট আই ডু লট অফ থিং ফর ডিফারেন্ট রিজন। আমি আজকে আমার যেটা দুইটা রোল এখানে। সো আই এম এ জার্নালিস্ট, আই এম হিয়ার ফর দ্যাট, অ্যান্ড আই এম ডুইং সাম কাইন্ড অফ not trainer. I'm not trainer at all because training is very toughest work. I can't do this. What I can do is আমি আপনাদের সঙ্গে আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করব, মানে যাতে করে আপনাদের আমার এক্সপিরিয়েন্সটা যে খুব কাজে লাগবে তা না, কারণ আপনারা এখন অনেক আউট সে মোস্ট অফ দেম আর হিয়ার জেএনজি, অ্যান্ড আপনাদের অনেক আপনারা খুব বেশি রকম লজিক্যাল একটা সোসাইটি আপনারা ভাবেন। সো আমি যে জায়গাগুলো দেখানোর চেষ্টা করব, আই ডোন্ট ওয়ান্ট টু শেয়ার মাই মানে ব্রেভেস্ট থিং যে আমি এইটা করছি, বাঘ মারছে, সিংহ মারছে। আই উইল নট সে দ্যাট। হোয়াট আই উইল সে যে আমি কোথায় পারি নাই, এবং আমি বলবো আপনাদের কাছে সেটা ছুড়ে দিব যে আপনারা হলে এটা কি করতেন এবং আপনারা কিভাবে এটা করতে পারেন, রাইট? সো দিস ইজ হোয়াট আই ওয়ান্ট টু ডু। ইউ ক্যান সে দিস ইজ অ্যান experience sharing or gathering. So it would not be very very interesting for you, but I think you will enjoy it. So আজকে আমাকে যখন প্রথমে বলেছিল যে আপনাকে একটা প্রেজেন্টেশন দিতে হবে, তো আমি ভেবেছিলাম যে প্রেজেন্টেশনটা আমি খুব একটু হার্ডকোর করে নিয়ে আসবো, যাতে করে আপনারা সবাই একটু বুঝতে পারেন যে আমি সিরিয়াস। হ্যাঁ, মানুষের আপনারা ছোটবেলায় ডেস্টিনি দেখছেন কেউ? ডেস্টিনি 2000 দেখছেন কেউ? তো ডেস্টিনি 2000-এর যে একটা মজার ব্যাপার আছে, ওরা সবসময় করতো কি, আপনি ওই খুব শার্ট প্যান্ট পরে টাই গলায় দিয়ে ওরা সামনে আপনাকে খুব প্রেজেন্টেবল একটা লুক দেওয়ার চেষ্টা করতো, সো দ্যাট আপনি খুব অ্যাট্রাকটিভ হবেন এবং আপনি ওদের কথাবার্তায় মুগ্ধ হয়ে হয়তো ওর প্রোডাক্ট বা ওর যে মাল্টি লেভেল মার্কেটিং ওরা করতে চায় সেটার সাথে অ্যাকাস্টম টু হবেন। সো আমি ওই রকমই একটা উদ্দেশ্য থেকে একটা প্রেজেন্টেশন মতো একটা তৈরি করছি, হুইচ ইজ ফর 1 hour। বাট আমাকে ইয়েরা বলছে, ভাই ইউ হ্যাভ টু মেক ইট শর্টার বিকজ দিস গাইজ আর ভেরি বিজি উইথ তাদের ইয়েটা শর্টেজ আছে, মেমোরিতে শর্টেজ আছে। সো আমি ফার্স্ট অফ অল আই এম নট এট অল টেকনিক-সেভি, সো থ্যাঙ্কস যে জেএনজি ইজ হেল্পিং মি আউট। আমি আমার একটু বায়োটা বলি জাস্ট আপনাদের সুবিধার্থে, just to understand what I am. I worked for New Age for like 17 years. Before that, I used to work for a local news wire, which is called UNB. And I used to work for a lot of international media, including Al Jazeera, Times, the British Times, the Times, and what else, like Vice News and etc. etc. I am a correspondent for Irrawaddy, which is Southeast Asia based, mostly focusing on Rohingya, Rakhine to ASEAN countries. So আমার এক্সপিরিয়েন্স যেগুলো সেগুলো আমি আপনাদের সাথে জাস্ট একটু শেয়ার করতেছি। সো আমরা আজকে এডিটোরিয়াল এথিক্সের কথা বলতেছি, জেন্ডার সেন্সিটিভিটি, এবং ফাইনালি আমরা একটু সেফটি ইন জার্নালিজম এই বিষয়গুলোতে। আমি একটু জাস্ট জানতে চাই আপনাদের কাছে, আপনাদের ভিতরে এই মুহূর্তে কেউ জার্নালিজম করছেন? আছেন এখানে কেউ? পড়ছেন না, করছেন? আচ্ছা, জার্নালিজম পড়ছেন কে কে আছেন? কোথায় পড়ছেন আপনারা? কোন ইউনিভার্সিটিতে? জগন্নাথ, প্লিজ বসেন। জগন্নাথ ইউনিভার্সিটি। আচ্ছা, টু বি ভেরি অনেস্ট, আমি একটুও কষ্ট পাবো না, আপনারা শুধু আমাকে একটা অনেস্ট কনফেশন দিবেন, বিকজ আই বিলিভ জেএনজি অলওয়েজ কাম আউট উইথ দেয়ার ফ্যাক্টস। আপনাদের ভিতরে অরিজিনালি কে কে জার্নালিস্ট হতে চান? একদম মন থেকে আপনারা
জার্নালিস্ট হতে চান ডিসপাইট নোয়িং দ্য ফ্যাক্ট যে জার্নালিস্ট ক্যান রিসিভ বুলেটস অ্যান্ড গেট কিলড অ্যান্ড ব্লা ব্লা ব্লা, হ্যাঁ, কয়জন হতে চান অনেস্টলি? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, ফাইন। আপনাদের ভিতরে কমিউনিকেশন সেক্টরটা, কমিউনিকেশন আর জার্নালিজম তো আলাদা, তাই না? কমিউনিকেশনে কে যেতে চান? প্রফেশনালস। দি কমিউনিকেশন, আই ওয়ান্ট টু বি ইন আ ভেরি গুড কমিউনিকেটর, পলিটিক্যাল কমিউনিকেটর অর ব্র্যান্ড কমিউনিকেটর, হোয়াটএভার, ফাইন। 1 2 3, আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে আমি আমার ফোকাসটা রাখছি, লেটস টক অ্যাবাউট জার্নালিজম অ্যান্ড ইটস এথিক্স। আমরা সিম্পলি যেটা বুঝি যে নিউজ রুমগুলো আমাদের, তাই মর্তুজা ভাই সুন্দর করে বলে গেছেন যে এখন তো ওয়ান ম্যান আর্মি হয়ে গেছে, রাইট? যে একজন সুন্দর করে বলতেছে, একজন সুন্দর করে যা ক্রেডিবল, আমার বন্ধু সামি, সে যেটা বলে অনেক পত্রিকায় রিপোর্ট হয়ে কাজ হয় না, ও একটা পোস্ট দিলে কাজ হয়ে যায়, তাই না? সো এটা কিন্তু একটা রিয়েলিটি, রাইট? কারণ বেশি মানুষ রিয়েলাই করতেছে এখন। সোশ্যাল মিডিয়া নিয়ে আমেরিকান মিডিয়াগুলো কি ভাবতেছে, সোশ্যাল মিডিয়া নিয়ে আমেরিকা কি ভাবছে? আমেরিকা এই সোশ্যাল মিডিয়াকে দিয়ে তার গ্লোবাল ইনফরমেশন ডেটা সেট কালেক্ট করে, রাইট? ইউরোপিয়ানরা করে, সবাই করে। এবং এর পেনিট্রেশন যত হবে, যত রুট লেভেলের মানুষের কাছে ফেসবুক, টুইটার হ্যান্ডেল বা অন্য কিছু থাকবে, সে তত তথ্য সংগ্রহ করবে। সো তার কাজটা হচ্ছে ইনফরমেশন নিয়ে নেওয়া, রাইট? ওইটাকে সে ক্লাসিফাই করবে, ওইটাকে সে ম্যানেজ করবে, ম্যানেজ করার পরে তার যেটা হবে, তার সিকিউরিটি থ্রেটগুলোকে সে অ্যাসেস করে। বাট হোয়াট অ্যাবাউট আস? আমাদের ক্ষেত্রে কি হয়? আমাদের ক্ষেত্রে ফেসবুক, টুইটারগুলো নট নেসেসারিলি যে সবসময় এই মাধ্যমগুলোর মাধ্যমে সঠিক তথ্য, সত্য তথ্য বা ফ্যাক্টস এগুলো আসে। ফলে যেটা হয়েছে, আপনি কাউকে রিলাই করেন, কাউকে বিশ্বাস করেন যে সে সত্য কথা বলছে, আর কাউকে বলছেন যে সে মিথ্যা কথা বলছে, রাইট? সেই রকম দেখা যায় যে আমরা মধ্যরাতে হঠাৎ করে ঘুম ভেঙে কখনো কুয়ের শব্দ শুনি, কু হয়ে যাচ্ছে এরকম একটা অবস্থা হয়ে যায়। আবার কখনো দেখি যে না, এরকম কিছুই হয়নি। ফলে এইরকম ডায়লামার জন্য 2012 সালের দিকে নিউ ইয়র্কার বলল যে, নিউ ইয়র্কার ভেরি প্রেস্টিজিয়াস ম্যাগাজিন বেসড ইন নিউ ইয়র্ক, তারা বলল যে ভাই, এটা পাগলা ঘোড়া ছেড়ে দিছে। সোশ্যাল মিডিয়া ইজ এ পাগলা ঘোড়া, ঠিক আছে? সে তার মতো করে দৌড়ায় বেড়াচ্ছে, যা ইচ্ছা তাই সে করবে, হ্যাঁ, সে ভাঙতে পারবে। কারণ কি জানেন? ইউএসএতে আপনি ফেসবুক দিয়ে কোনো কিছু করা, ইট ইজ নট দ্যাট ইজি, বিকজ ওরা আপনার বাসার কোন ডিভাইস থেকে কি হচ্ছে সে সবসময় সে মনিটর করে। বাট হোয়াট অ্যাবাউট ইন বাংলাদেশ? বাংলাদেশে ওই যে আমার ধরেন চরের কোনো গ্রামে একটা বাড়ি পোড়াই দিল, 10টা বাড়ি পোড়াই দিল, কি ধর্ম হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে, এরকম অভিযোগে, হ্যাঁ, মানে ধর্ম হানিকর কোনো কথাবার্তা বলার কারণে ওই মানুষগুলো ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। কখনো এটা এই পল্লীর মানুষ, কখনো ওই পল্লীর মানুষ, কখনো এইভাবে হয়ে যাচ্ছে, এফেক্টেড হয়ে যাচ্ছে। ফলে আমাদের যারা আমরা জার্নালিজম করছি গত 15 20 30 বছর ধরে, এই শিফটের মধ্যে দিয়ে আমাদেরকে মাথায় রাখতে হচ্ছে যে ঠিক আছে, ইট কুড বি ভেরি মাচ পসিবল দ্যাট আমাদের সোশ্যাল মিডিয়া যেগুলো অ্যাপিটাইটগুলো আসছে, এগুলোতে আমরা রোল প্লে করব, আমরা অবশ্যই এটার সাথে অ্যাকস্ট্যান্ড টু হব। কিন্তু আমরা যখন নিউজ রুমের বসছি, নিউজ রুমের সেট আপে আমরা যাচ্ছি, আমাদেরকে ইথিক্যাল মানে যে স্ট্যান্ডার্ড, সেটাকে আমাদেরকে ফলো করতে হবে। আমি ব্যক্তিগতভাবে খুনি হাসিনা বলতে পারি, রাইট? বলতে পারি, আমি বললাম ভাই, আমি মনে করি সে খুনি হাসিনা, সে করছে, বাট আই ক্যান রাইট ইট ইন নিউজ পেপার, বিকজ আমি বলতেছি ইন হোয়াট সেন্স, কে বলেছে তাকে, তাই না? আপনি একটা ছোট্ট কুইজ করি, ধরেন আপনারা এখন সবাই জার্নালিস্ট এবং সবার এক একটা মিডিয়া আছে এই মুহূর্তে, ঠিক আছে? সবার মিডিয়া আছে, লেটস সে বেস্ট মিডিয়া আপনাদের এক একজন, আপনার সিইও বা মিডিয়া ম্যানেজার।
বা বেস্ট অ্যাঙ্কার বা বেস্ট হোস্ট, আপনারা কারা কারা শেখ হাসিনার ইন্টারভিউ করতে চাইবেন? আচ্ছা, কারা কারা এই মুহূর্তে তারেক রহমানের ইন্টারভিউ করতে চাইবেন? Good. আচ্ছা, কারা কারা এই মুহূর্তে লেটস সে মোদির ইন্টারভিউ করতে চাইবেন? আই থিংক ইটস এ লেস নাম্বার। আপনারা শেখ হাসিনার ইন্টারভিউ করতে চাইবেন এবং আই বিলিভ যে আপনারা প্রথম কোশ্চেন হবে যে আপনি মানুষ মারলেন কেন? কেন মারছিলেন বলেন তো, একটা বাচ্চাকে মারছেন কেন? না, সো এই প্রশ্নগুলোর উত্তর খোঁজাই হচ্ছে জার্নালিস্টের কাজ। জার্নালিস্টের কাজ হচ্ছে খুব সিম্পল কোশ্চেন করা, আপনি এটা কেন করলেন? এইটার জন্য আপনাকে কখনো কখনো আপনার নিজেকে পিউরিফাই করা লাগে, ব্যাক ইন দ্য মাইন্ড। আপনাকে ডেফিনেটলি, যদি আপনি পিউরিফাইড না হন, নিজে যদি প্রশ্নটা না বুঝতে পারেন, তাহলে আপনার কাজটা হবে না। সেকেন্ড থিং হচ্ছে, আপনার নিউজ রুমকে আপনি কিসের ভিত্তিতে সাজাচ্ছেন সেটা আপনার মাথায় থাকতে হবে। আমি সেই জায়গাগুলোতেই আসছি। তাহলে নিউজ রুম যদি হয়, ফরগেট অ্যাবাউট যে আপনি ওয়ান ম্যান আর্মি, আপনার যদি একটা নিউজ রুম হয়, আপনাকে একটা পলিসির মধ্য দিয়ে চলতে হবে। আমাদের দেশের মেন সমস্যাটা কি জানেন? কখনো ভাবছেন যে সবচাইতে বড় সমস্যাটা কি? বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ইনসাফের শর্টেজ। ইনসাফ নাই। আপনি সব জায়গায় যাবেন, আপনি ইনসাফ খুঁজেন, আপনি ইনসাফ পান না। এবং মানুষ এটা করে এই কারণে যে ইনসাফ ছাড়া সোসাইটি বড় হয়ে গেছে, এই ইনসাফ নিয়ে সে ভাবে না। সাংবাদিকতার কাজটা হচ্ছে যে ওই যে ইনসাফ যে নাই, যে জায়গাটাতে ঘাটতি, ওইখানে সে ইনসাফের কাজটা করবে। আমাদের দেশের সাংবাদিকরা যেটা করে, আমি কিন্তু আপনাকে সহজ ভাষায় বলছি, আমি কি লেখা আছে এটা মানে একটা জাস্ট ফ্রেমওয়ার্ক, না হলে যে বললাম না যে টাই টাই করে না আসলে আপনারা ভাববেন যে প্রিপারেশন ছাড়া টিচার। তো আমার কাছে মনে হয়েছে যে আমাদের দেশে এই যে ইনসাফের কাজটা করবে, এই কাজটা করছে না। আর এই কাজটা করার দায়িত্ব কার? মিডিয়ার। অর্থাৎ এই যে আপু প্রশ্নটা করলেন যে আমি রাস্তায় দেখতেছি এইটা, টেলিভিশন দেখি খালি, তার মানে কি ইনসাফ করছে না সে? যেটা হচ্ছে, যেটা ফ্যাক্ট, সে তুলে ধরছে না। এটা তো আপনার সাথে বেইনসাফি কাজ করলো না? ভাই আমি চিল্লাইতেছি, তুমি চিল্লানোর কথা দাও না, বলো যে আমি ঘুমাচ্ছি। সো এই যে ইনসাফের যে স্পিরিট, এইটাই মিডিয়ার কাজ। এটা আমি খুব সিম্পলভাবে বুঝি। আমার কাজ মূলত হচ্ছে জুডিশিয়ারি নিয়ে, সিকিউরিটি নিয়ে, হিউম্যান রাইটস নিয়ে, এবং সেন্সিটিভ ইস্যু নিয়ে। সো আমার কাছে এই জিনিসগুলোই ঘুরে ফিরে আসে যে আমার ইনসাফটাকে আমি প্রতিষ্ঠা করতে পারছি কিনা এবং কতটুকু পারছি, কোন পর্যায় পর্যন্ত পারছি, কিভাবে পারছি। এখন আমি জানি যে অমুক গুম হয়ে আছেন, কিন্তু আমার কাছে এভিডেন্স নাই। আমি লিখে দিব, আমি বলবো যে উনি যে গুম হয়ে আছেন ওইখানে আমি জানি। আমার কাছে তো এভিডেন্স নাই, আমি কিভাবে এস্টাবলিশ করবো, তাই না? ভাই আমি বলতেছি আছে, ইট ডাজন্ট মেক এনি সেন্স, রাইট? সো আপনার কাজ হচ্ছে যে কিভাবে আপনি সেই ইনসাফটাকে এনশিওর করবেন। আপনি আপনার কাছে যেটা মনে হচ্ছে ইনসাফ, সেই ইনসাফকে আপনি যদি ডিসিমিনেট করার সময় একটা স্ট্যান্ডার্ড না ফিট করে দেন, সেট না করে দেন, তাহলে কোনো মিডিয়া, সে যে মিডিয়াই হোক, সে কাজ করতে পারবে না। ফলে আপনার একটা মোরাল কোড অফ কন্ডাক্ট উইদিন দ্য মিডিয়া সিস্টেম থাকতে হবে। সেটা কেমন? লেটস টক অ্যাবাউট দিস। আরে ভাই, এই যে আচ্ছা, এডিটোরিয়াল পলিসি আসলে আপনাকে কি দেয়? আপনাকে আপনার অবস্থানটা আপনার যারা রিডার তাদের কাছে ক্লিয়ার করে, কিছু না। যে ভাই আমি একটা পত্রিকা চালাইতে চাই, এই পত্রিকাটা হচ্ছে বিজনেস নিয়ে কথা বলবে। আমি একটা পত্রিকা চালাইতে চাই যেটা মানুষের গান নিয়ে কথা বলবে, শুধু গান নিয়ে আমরা কথা বলবো। আমি একটা পত্রিকা চালাতে চাই যে মানুষের বাসস্থান নিয়ে কথা বলবে। সো দিস ইজ হাউ থিংস আর গোয়িং অর মুভিং অন। তো আপনি যখন ওই যে একটা পলিসি করছেন না, আপনি কি নিয়ে কাজ করছেন, এইটা কিন্তু অধিকাংশ পত্রপত্রিকা থাকে না। এবং দেখবেন যে আমাদের টেলিভিশনগুলো কীরকম, কখনো কখনো এটা নিউজ ভিত্তিক, না হলে হচ্ছে ইনফোটেইনমেন্ট, তাই না?
এবং সে কিসের উপরে ফোকাস দেবে? আপনি 12টা টেলিভিশন খুলেন, 12টা টেলিভিশনে একই কথা একটু বিভিন্ন সুর দিয়ে বলতেছে, তাই না? স্যার আপনি চিন্তা করতেছেন, আচ্ছা ভাই আমি তাইলে যমুনা রেখা বাংলা ভিশন দেখতেছি কেন? বাংলা ভিশন না দেখে। সো আপনার ওইখানে কেউ বলছে না যে ভাই আমাদের পজিশনটা হচ্ছে সেন্টার রাইট। আমরা যা বলবো আমার এডিটোরিয়াল পলিসি সেন্টার লেফট। আমার হচ্ছে আমি একেবারে ভাই আল্লাহ বিল্লাহ করতে চাই। আমি কোনো কিছু দেখতে চাই না। আমি একেবারে সেন্টার ফার রাইট বা রাইট হয়ে যাব। বা আমি সিরিয়াস রকম সো কল্ড প্রগতিশীল হইতে চাই। সো আমি সাংঘাতিক রকম এক্সট্রিমিস্ট হয়ে একটা টেলিভিশন। কিন্তু আপনার তো সেই রকম আপনার সুযোগ নাই। তাহলে আপনি একটা পজিশন নিবেন যে ভাই বাংলাদেশের মানুষ সুফিজমের ভিত্তি দিয়ে তার মন মানসিকতাকে গড়ে তুলেছে। তাহলে আমি এখানে জোর করে চাপাই দেওয়ার মতো আমার কিছু সুযোগ কম। ফলে আমি এমন কিছু দিতে চাই যেটা সবাইকে ছুঁয়ে যায়। প্রথম আলোর মতো প্যারাসিটামল হয়ে যেতে পারি। ঠিক আছে? যে আমি সবাইয়ের মন রাখলাম, কিন্তু প্রান্তিক জনগোষ্ঠীর মানুষের কথা আমি বলবো না। কর্পোরেটের স্বার্থ দেখব, আমি এনজিওর স্বার্থ দেখব, বাংলাদেশের মানুষের স্বার্থ আমি দেখব না। এটা হইতে পারি, এটা আমার পজিশন। কিন্তু এই জায়গাগুলো ক্লিয়ার হওয়াটা আগামী প্রজন্মের জন্য খুব জরুরি। কারণ আপনারা না, শুনতে খারাপ শোনাবে, ইহদিনের সিরাতুল মুস্তাকিম বলে না যে আমাকে সহজ পথে পরিচালিত করো, সরল পথে পরিচালিত করো। তো সেই সরল পথটা না এই জেনজির ভিতরে আছে। মানে আপনারা যে নেক্সট জেনারেশন, আপনারা স্টেট ভাই আমি এরকম যাইতে চাচ্ছি, ইটস মাই চয়েস। আমি ভাই আপনার কথাটা তো আমি জানি না। তা আপনারা যখন মিডিয়া ম্যানেজার হবেন, আপনাদের তো একটা ভিউ থাকবে, তাই না? তার ভিত্তিতে আপনি একটা মিডিয়া গড়বেন। সেই মিডিয়াটা কেমন হবে সেটা আপনার কাছে ক্লিয়ার হওয়া দরকার। তো লেটস সে আমরা বাংলাদেশে ওভারঅল একটা সেন্ট্রিস্ট পজিশন থাকি। যে সেন্ট্রিস্ট পজিশনের সুবিধা হচ্ছে যে আপনি লেফটের কথাও বলতে পারবেন, রাইটের কথাও বলতে পারবেন, আবার ন্যাশনালিস্টদের কথাও বলতে পারবেন, ন্যাশনালিস্ট ছাড়া যারা তাদের কথাও বলতে পারবেন। কিন্তু আপনি যদি লেফটিস্ট হয়ে যান পুরাপুরি, তখন আপনাকে আমি জেনে নিব যে আপনি সবসময় যে কোনো ন্যাশনালিস্ট বা সেন্ট্রিস্টকে আপনি আপনার কাছ থেকে রাখেন। আপনি একটা কি বলে এক ধরনের এনিমি বানায় রাখেন। আমি আপনার পজিশনিং দিয়ে আপনি বুঝতে পারবো। বাংলাদেশে ইত্তেহাদ পত্রিকার নাম শুনছেন কেউ? ইত্তেহাদ শুনছেন? হ্যাঁ, ইত্তেহাদ পত্রিকার এডিটর কে ছিলেন এক সময়? গোলাম আজম সাহেব। আচ্ছা, আপনারা লাস্ট কবে দিনকাল পড়ছেন? নাম শুনছেন? কাদের পত্রিকা? কাদের পত্রিকা এটা? জাতীয়তাবাদীদের পত্রিকা, বিএনপির পত্রিকা, বিএনপির মুখপাত্র। সংগ্রামের নাম শুনছেন? পড়ছেন লাস্ট কোনোদিন সংগ্রাম? দেখছেন? পড়েননি কেন? পড়েননি এই কারণে যে আপনার যে টেস্ট বার সেটা সার্ভ করে না। আপনি ইনকিলাবের নাম শুনছেন, কিন্তু ইনকিলাব পড়ছেন কয়জন? তার কিন্তু নির্দিষ্ট পাঠক আছে। এইগুলো হচ্ছে আপনার এডিটোরিয়াল পলিসি। অর্থাৎ আমি আপনাকে চাই না, আমি শুধুমাত্র চাই কওমি মাদ্রাসা, তাহলে আমি ইনকিলাব। আমি প্যান ইসলামিক ওয়ার্ল্ড চাই, তাহলে আমি সংগ্রাম বা জামাতকে চাই, সংগ্রাম বা নয়া দিগন্ত। সো এইভাবে করে আপনার একটা এডিটোরিয়াল পলিসি হইতে পারে। এই এডিটোরিয়াল পলিসিটার জন্য একদিক থেকে ভালো কি, আপনাকে মানুষ ওই নামে চিনবে, আপনার নিজস্ব সাবস্ক্রিপশন হবে। এইটা নিয়ে জার্মানিতে খুব ইন্টারেস্টিং গল্প আছে। জার্মানিতে খুবই নামকরা পত্রিকা, খুবই প্রেস্টিজিয়াস পত্রিকা, কিন্তু সবচাইতে কম সার্কুলেশনের পত্রিকা, তাই হচ্ছে তাগস। ঠিক আছে? যে বাঘের যে থাবাটা বলে না, এটাকে ওরা বলে তাগস। তা তাগস পত্রিকাটা সার্কুলেশন এই অ্যারাউন্ড 60,000। অন্যান্য পত্রিকায় ধরেন 20 লাখ, 3 লাখ 4 লাখ এরকম সার্কুলেশন। তাগস হচ্ছে সবচেয়ে প্রেস্টিজিয়াস পত্রিকা, কিন্তু এই পত্রিকাটা পলিসির কারণে মানুষ পড়ে না। কিন্তু এইখান থেকে পত্রিকা থেকে বের হয়ে যারা অন্যান্য পত্রিকার সম্পাদক হয় বা অন্যান্য পত্রিকার দায়িত্ব নেয়, সেই পত্রিকাগুলো খুব বেশি চলে। সে বলছে যে আমার বেশি পত্রিকা সার্কুলেটেড হবে এটা না, কিন্তু আমার যে আদর্শিক
অবস্থান সেখান থেকে আমি মুভ করব না। ইউ আন্ডারস্ট্যান্ড? আমার অবস্থান হবে এইটাই আমার অবস্থান, যে আমি খুবই ক্রিটিক্যাল একটা নিউজ পেপার, খুবই ক্রিটিক্যাল একটা পজিশনিং, বাট আমার সার্কুলেশন কম হলেও আমি আমার লেফটিস্ট আইডিয়াকে এখানে প্রমোট করব, এবং দে হ্যাভ বিন ডুইং ইট ফর ইয়ার্স। এখন এইটা তারা লসে যাচ্ছে, ওদের জন্য সমস্যা হচ্ছে, কিন্তু বলছে যে এইভাবেই আমরা একটা লিভিং ওয়েজের মাধ্যমে একটা পত্রিকা চালাই যাব। তো এইটা কি, আপনি যখন একটা পত্রিকা খুলবেন তখন আপনার একটা আইডিওলজিক্যাল অবস্থান আপনি ক্রিয়েট করবেন, আপনি যদি একটা অনলাইন সেট আপ করেন সেটা করবেন। ইটস এ বেসিক থিং। কেন বলছি এটা? আপনার যদি ফোকাস না থাকে, আপনার যদি ভিশন না থাকে যে আপনি হোয়াট ইউ ওয়ান্ট, আলটিমেটলি আপনি 2 দিন পরে কি করবেন? আপনি সুইচ করবেন। এই বিজনেসম্যান এসে বলবে আপনি এরকম চান, আপনি তার সাথে মুভ করবেন। আর একজন বিজনেস ইনভেস্টর এসে বলবে যে আমি এরকম চাই, আপনি তখন আপনার পত্রিকাটা দিন শেষে হয়তো কিছুটা পপুলারিটি পাবে, কিন্তু লং স্ট্যান্ডিং কোনো ইম্প্যাক্টফুল ইমেজ ক্রিয়েট করতে পারবে না অ্যালং দ্য সোসাইটি। কারণ যে মানুষটা লেফটিস্ট ছিল সে 2 দিন পরে বলবে এ তো আমার কথা বলে না, এ তো এনজিওর কথা বলতেছে। আবার এনজিও যাওয়ার পরে বলবে হে, তুমি তো আগে একরকম বলতে এখন আর একরকম বলতেছো, তোমার তো পজিশনিং ঠিক নাই। তাহলে পাঠক যে সে দীর্ঘমেয়াদে আপনাকে চুজ করবে না। তাহলে আপনার যে পজিশন, আপনি যদি বলেন ভাই আমি শুধুমাত্র যারা জুতা বানায় তাদের জন্য আমি একটা পত্রিকা চালাচ্ছি, ফাইন, গার্মেন্টস ইন্ডাস্ট্রির জন্য বানাচ্ছি, করেন, বাট এখন মোর স্পেসিফিক এবং ওই সেক্টরটাকে চুজ করে মানুষ এগুলো করতেছে। এবং ওই যে বললাম না আপনার এডিটোরিয়াল, আচ্ছা এটার ভিত্তিটা কি হতে পারে? এটার ভিত্তিটা হচ্ছে যখন আপনি এটা করেন তখন আপনার এডিটোরিয়াল একটা ইন্ডিপেন্ডেন্স ক্রিয়েট করে। ধরেন আপনার মনে আছে যে খুবই ন্যাক্কারজনকভাবে শেখ হাসিনার আমলে আপনার একজন সম্পাদককে তার কর্মক্ষেত্র থেকে মারতে মারতে নিউজ রুম থেকে বের করে পুলিশের কাছে দেওয়া হয়েছিল। এখন আপনি বলতে পারেন ভাই আপনি আমার চেতনায় আঘাত করছেন, এই দায়িত্ব কি আপনার যে আমার চেতনা, মানে আপনার চেতনা, আমি কি লিখতেছি আপনার চেতনা আঘাত করবে, আপনি এসে আমার মারবেন? সে তো ডিসিশন নিয়েছে আই এম দ্য নিউজ পেপার ফর দিস পিপল, ক্যান ইউ ডু দ্যাট? এবং আশ্চর্যজনক ভাবে আমি ওই দিন ওই রিপোর্টটা লিখছিলাম প্রায় 500 ওয়ার্ড, ওটা 250 ওয়ার্ড মতো কোনো রকম করে ছাপছিল ভয়ে, যে আমি যেখানে তখন কাজ করতাম তারা ভাবতেছে যে এরপরেরটা আমরা নিশানা হই। এবং আমি যখন এটার প্রতিবাদ করলাম ফেসবুকে, তখন আমাকে ইন্ট্রোগেশন করা হলো যে কেন আমি তাদের পক্ষে দাঁড়াচ্ছি। আমার অবস্থানটা কিন্তু ওই দলের রাজনৈতিক আদর্শের সাথে না, কারণ আই ডোন্ট সাবস্ক্রাইব দেয়ার আইডিয়া। আমার আইডিয়াটা হচ্ছে যে আপনি আপনার এডিটোরিয়াল পলিসি কি হবে না হবে সে তো তা আপনাকে জানাই রাখছে। আপনার যদি সমস্যা হয় আপনি তার ডিক্লারেশন বাদ করে দেন। আপনার যদি অসুবিধা হয়, রাষ্ট্র যদি মনে করে, রাষ্ট্র তাকে পিউনিটিভ অ্যাকশন নেবে। বাট হু দ্য হেল ইউ আর অ্যাটাকিং ইন অ্যান এডিটর, ইভেন ইন দ্য, মানে যেটা বলা হয় মানে জার্নালিস্টদের জন্য একটা প্রেয়ার রুম, এটা হচ্ছে তাদের নিউজ রুম, সেটা কিভাবে সম্ভব? এইটা আমাদের দেশে ওভার দ্য ইয়ার এটা হয়েছে, এটা হওয়ার একটা প্যানিকি সিচুয়েশন করবে। কারণ এই যে আমি বললাম না এডিটোরিয়াল পলিসিটা যে আপনি নিছেন, ওই জার্নালিস্টকে তো আপনি ইকুইপ করেন নাই, বোঝান নাই যে আপনি কিসের জন্য ফাইটটা করতেছেন। সে তো একটা চাকরি করতেছে, ইউ গট মাই পয়েন্ট, রুটি রোজগারের জন্য আসে। সে কিন্তু এই জিনিসটাকে ভাবছে না যে আমার ফোকাসটা কি হবে। সো প্রোটেকশন, আপনি যখন একটা পলিসি দিয়ে দিচ্ছেন এবং পলিসির জন্য কাজ করছেন, তখন আপনার এডিটোরিয়াল ইন্ডিপেন্ডেন্সটাকেই আপনার ইনশোর করতে হবে। দেন আপনাকে ব্যালেন্স অ্যান্ড ফেয়ার একটা পজিশন নিতে হবে, ব্যালেন্স। এখন আপনি বললেন ভাই আমি শেখ হাসিনা সহ যারা যত দুর্নীতি বা পুলিশ কর্মকর্তা আছে তাদের পক্ষে আমি একটা অবস্থান নিতে চাই, বিকজ আমার কাছে মনে হয়েছে যে তারা জাস্টিস থেকে ডিপ্রাইভড হচ্ছে। আপনি লয়ার একজন, হি ক্যান ডু দ্যাট, যদি তাকে এন্ডোর্স করে, উনি কোর্টে হাজির হন তারপরে।
কিন্তু একজন সাংবাদিক হিসেবে আপনার নৈতিকতা কি? আপনি বৃহত্তর জনগোষ্ঠীকে ডিপ্রাইভ করছেন কিনা? বৃহত্তর জনগোষ্ঠীকে আপনি এমন কোনো ছাঁচে ফেলছেন কিনা যার মধ্য দিয়ে এই মানুষগুলোকে ন্যায় বিচারের জায়গাটা আপনি সংকুচিত করে দিচ্ছেন, তার প্রোপাগান্ডা করছেন কিনা? এইটার জন্য একটা সুন্দর সেট অফ আছে। আমরা আপনাকে জাস্ট একটু গুগল করলে আপনারা পাবেন, জাস্ট ফর দ্যাট, যে বাংলাদেশের সংবাদপত্র, সংবাদ সংস্থা ও সাংবাদিকদের জন্য অনুকরণ আচরণবিধি কি হওয়া উচিত, তার একটা সুন্দর মানে আচরণবিধি দেওয়া আছে। এটা 1993 সালে করা, তৎকালীন সরকার করেছিলেন। এবং মানে এটা একটা হয়েছে আপনার 1974 সালে, এবং পরে এটা বিধি হিসাবে আসছে 1993 সালে। এইখানে আপনার কি কি করা লাগবে একজন জার্নালিস্ট হইতে গেলে, ঠিক আছে? এইটা আমি ভাইকে শেয়ার করে দেবো, ভাই হয়তো এটা আপনাদেরকে গ্রুপে দিয়ে দিবে যদি আপনাদের কোনো গ্রুপ থাকে। এখানে প্রত্যেকটা কথা আপনারা যেটা বলছিলেন না যে এই সমস্যাটা কি হবে, দেখেন এখানে একটা কথা আছে 9 নম্বরে ওদের পলিসি বিধি কি হবে। হ্যাঁ, কুৎসামূলক ও জনস্বার্থ পরিপন্থী না হলে ব্যাহত ব্যক্তি বিশেষের স্বার্থ বিরোধী হলেও যথাযথ কর্তৃপক্ষ স্বাক্ষরিত যে কোনো বিজ্ঞাপন সংবাদপত্রে প্রকাশের অধিকার সম্পাদকের আছে, কিন্তু এরূপ বিজ্ঞাপনের প্রতিবাদ করার হলে সম্পাদককে তা বিনা খরচে ব্যবস্থাপনা করতে হবে। তো এই যে ছোট ছোট বিষয় আপনাকে হিউমিলিয়েট করছে, কি করবে না করবে, এথিক্যাল জায়গাটা আপনার কি হবে, এই জায়গাগুলো প্রত্যেকটা এখানে মোটামুটিভাবে বলা আছে। আমি এটা নিয়ে বিশেষ করে আলোচনা করতে চাচ্ছি না, এই কারণে যে এটা আপনাদের সময় ক্ষেপণ হবে। কিন্তু যে জিনিসটা আপনাদের জন্য দরকার সেটা আমি আপনাদেরকে বলি। এই পুরা আলোচনা এখানে আছে আপনার লেটস সে পয়েন্ট, মানে বাংলায় পয়েন্ট আছে হচ্ছে 25টা আইডিয়া, যে 25টা দিয়ে আপনার নিজেকে মোরাল কোড সেট করবেন। এখন আমি সবসময় একটা জিনিস বলি যে আমার সোসাইটিতে সবচেয়ে বড় সংকট হয় আমাদের আমরা স্কুলে আমাদের বাবা মা আমাদের বয়স কমায় আমাদেরকে ভর্তি করেন এবং মিথ্যা তথ্য দিয়ে ভর্তি করেন। আমাদের মোরাল কোড হয় এরকমভাবে যে আমরা ছোটবেলা থেকে যদি প্রশ্ন কোনো দিন কারো কাছ থেকে টাকা দিয়ে প্রশ্ন পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করতে পারি, সো উই গো ফর দ্যাট। এরকম যখন আমার মোরাল কোড, এইটার ওভারঅল ইম্প্যাক্টটা তো আমার জার্নালিজমে পড়বে, রাইট? পড়বে না? কারণ আমি তো একটা মোরাল এথিক্স মেনটেন করে বড় হই নাই। আমি ক্লাস 8-এ থাকতে আমার টিচার আমাকে বলছেন, টিচারটা খুবই মোরালিটি নিয়ে চলতেন, তো আমাকে বললেন যে ডিড ইউ এভার আস্ক ইউর প্যারেন্টস দ্যাট তারা জেনুইনলি সৎ পয়সা ইনকাম করে কিনা, এবং তুমি কি যা খাও তুমি কি হালাল খাও? খুবই ট্রিকি কোয়েশ্চেন। সো আই আস্ক মাই মাদার। আমার মা একটু রেগে গেলেন এবং বললেন যে হ্যাঁ আমার সব হালাল। আমার বাবাকে জিজ্ঞেস করলাম, উনিও রেগে গেলেন, উনি বললেন যে ওনারটাও অনেকটাই হালাল। তো কোডটা হচ্ছে আপনার, অ্যাবসলিউটলি আপনার। কোডটা আপনার ভিতরে যদি মোরাল কোড না থাকে, দিস পেপার উইল নট ওয়ার্ক। এত কনস্টিটিউশনের কথা বলেন, তারপর 1400 লোক মারা গেছে কেমনে? কনস্টিটিউশন তো আমাকে প্রোটেক্ট করার জন্য না, আপনাকে প্রোটেক্ট করার জন্য না, মানুষ মারা গেল কেন? মানে পেপার ডাজন্ট ওয়ার্ক। আমি একটা কথা বলি যে এই যে যখন জুলাই সনদ নিয়ে খুব আলোচনা হচ্ছে, আমি বললাম যে ভাই বিয়েতে কত মানুষ খাইতে আসলো আর কি গিফট পাইলো, দেনমোহর কত হইলো, ডাজন্ট মেক এনি সেন্স আনটিল কনজুগাল লাইফ ভালো না হয়। আমার মোরাল অফ দ্য জার্নালিজম হচ্ছে যে এইটা আমি কার জন্য করতেছি, কিভাবে করতেছি। সো আমি ট্রুথফুল কি আমার কাছে কিনা, ফ্যাক্টসের কাছে আমি ট্রুথফুল কিনা, অ্যাকিউরেট কিনা, ফেয়ারনেস আমি দিচ্ছি কিনা, ব্যালেন্স হচ্ছে কিনা, ইন্ডিপেন্ডেন্স আমরা বলি না যে গণমাধ্যমের স্বাধীনতা, ইট ডাজন্ট মিন যে আপনি যা ইচ্ছা তাই লিখবেন। ইট ডাজন্ট মিন দ্যাট। ইট মিনস যে আপনি ইন্ডিপেন্ডেন্টলি ভাবতে শিখুন। আপনার মস্তিষ্কটা কেবলমাত্র বিএনপির কথা না ভাবে, কেবলমাত্র আওয়ামী লীগের কথা না ভাবে, কেবলমাত্র এনসিপির কথা না ভাবে ইনকোয়েস্টের মতো। হ্যাঁ, কেবলমাত্র যে এমনভাবে আপনি বলছেন যে ভাই এই ঘটনাটা ঘটতেছে, এর দোষ এই মানুষগুলোর,
সিম্প্যাথি অ্যান্ড এমপ্যাথি দিয়ে দেখা। প্লাস এই জায়গাতে সবচেয়ে বড় হচ্ছে যে হিউম্যানিটি কাজ করছে কিনা। ওই যে আমরা আগে হাসাহাসি করতাম না যে একজন মারা গেছে আপনার কেমন লাগতেছে, রিমেম্বার এইটা কেন হয়েছে? এইটা হয়েছে এই কারণে যে আপনার ভেতরে হিউম্যানিটি নাই। এটা ট্রান্সপারেন্সি। আচ্ছা, আমি নিজে ইয়ে করতেছি, দুর্নীতিবাজ, প্রচণ্ড ঘুষ খাই, এর কাছ থেকে চাঁদা নিয়ে চলি, ওর কাছ থেকে টাকা খাই রিপোর্ট করার নামে। আমি এসে টেলিভিশনে কথা বলতেছি আমাদের সাংবাদিকদের আদর্শিক হইতে হবে। হ্যাঁ, I know. Yesterday I was just swapping my phone and then I saw someone who was kicked out from military just for looting 20 kg of gold, and সে এখন আপনার মোরাল স্পিকার, মানে কি বলে, ইন্সপায়ার করে, মোটিভেশন স্পিকার। I was shocked. ওই যে মোহাম্মদ শাহেদ ছিল, মনে আছে মোহাম্মদ শাহেদের কথা? আওয়ামী লীগের সময়, করোনার সময় বলতো কাউকে ছাড় দেওয়া হবে না। হোয়াট ইট হ্যাপেন ইজ, মানুষ তার নিজের কাছে কোনো ট্রান্সপারেন্সি রাখে না। আমি যদি লাক্সারিয়াস লাইফ স্টাইলের মধ্যে যাই, একটা সাংবাদিকের পক্ষে বাংলাদেশের যে ফিনান্সিয়াল ইকোসিস্টেম জার্নালিজমে, কোনো সাংবাদিকের পক্ষে লাক্সারি করা সম্ভব না, ইম্পসিবল। শুধুমাত্র এখন আমি, ভাই আপনাকে তো দেখতেছি ভালোই, আপনি একটা যে ইয়ের শার্ট পরছেন, মনে হলো যে দামি শার্ট, আপনার হাতের ঘড়িটাও তো মনে হচ্ছে দামি, আপনি পারলেন কিভাবে? এখন আমি এটা আসলে কেমনে পারছি? আমি প্রচুর বাইরের কাজ করি, প্রচুর বাইরের কাজ করছি আমার সংসার চালানোর জন্য, কারণ আমি যে বেতন পাইতাম সেই বেতন দিয়ে আমার সংসার চলতো না। এখন এইটা যদি আমি মেনটেন না করি, আমার যদি ধান্দা থাকে যে আমি পুলিশের 3টা প্রমোশন, 2টা কি বলে এটাকে, 2টা ট্রান্সফার ইনশিওর করব, 10 লাখ টাকা আমার হয়ে গেল, তাহলে আমি মোটামুটি রিল্যাক্স, মাসে 1 লাখ টাকা করে আমার এমনি খরচ, বাড়তি খরচ, তাহলে তো আমার কোনো প্রয়োজন নাই। সো আমি কি তখন মুখের উপরে পুলিশের আইজিপিকে জিজ্ঞেস করতে পারবো, হু দ্য হেল ইউ আর কিলিং পিপল, কিলিং কিডস? পারবো? সো ওই ট্রান্সপারেন্সিটা আমার আপনাকে থাকতে হবে, যে আপনারা যে বলতে পারেন, আমি যে বলতে পারি, আমি যে জিজ্ঞেস করতে পারি, বিকজ আমার কাছে মনে হয় যে আই ডোন্ট কেয়ার ইউ দ্য পাওয়ার আনলেস ইট ইজ ফর দ্য পিপল। মানুষের জন্য আপনারা যদি না করেন কিছু, আই ডোন্ট কেয়ার, ভাই এটা মানুষের জন্য হইল কিনা, দিস ইজ মাই জব। লেটস টক অ্যাবাউট এখানে প্রবলেম কি কি। প্রবলেম হচ্ছে যে আমরা জার্নালিস্টরা প্রোটেক্টেড না, আমাদের জন্য কিন্তু আইন আছে, ঠিক আছে, আইন আছে, কিন্তু আমরা প্রোটেক্টেড না এই কারণে যে জার্নালিস্ট তো করতেছে কার পারপাস সার্ভ করতেছে, কার? হোয়াট ইজ দ্য রোল অফ মিডিয়া? কার কাজ করে সে? আরে সারাদিন ক্লাস করে আপনারা যদি এটা না করতে পারেন তাহলে কেমন হইব? হ্যাঁ, নো ইয়ার, ইটস ফর দ্য পিপল। আপনি কাজ করতেছি জনগণের জন্য, দ্য মিডিয়া, পাওয়ার অ্যান্ড পিপল। আই এম হেয়ার ব্রিজিং দ্য গ্যাপ। সমস্যা যেটা হচ্ছে, ওই পাশে যে পাওয়ারে থেকে যে লোকটা বুঝতে পারতেছে না যে হোয়াট পিপল আর সেইং, ইউর ডিউটি ইজ টু টক অ্যাবাউট দ্যাট। দিস ইজ দ্য সিম্পল ম্যাথ, এর বাইরে কিছু না। সামটাইমস আই এম শোয়িং হোয়াট আই এম করতেছি কি, যে এই যে আমার যে রোলটা থাকার কথা, আমি সরকারের দিকে হয়ে যাচ্ছে, সরকারের মতো করে, সরকার যা বলতেছে সেটা বলতেছি। অনেক সময় বেশি মাত্রায় পিপলের দিকে হয়ে যাচ্ছি, এবং এতটা বেশি হয়ে যাচ্ছি যে অনেক সময় আমার নিউট্রালিটির জায়গাটা, নিউট্রালিটি না, আমার ব্যালেন্স অ্যান্ড ফেয়ারনেসের জায়গাটা আমি হারাই ফেলতেছি। তখন কি হচ্ছে? তখন আমাকে ধরে ফেলতেছে। এই যে আমি যে পাওয়ারের দিকে যাচ্ছি, পাওয়ারের ক্ষেত্রে এইটাও আমার কাছে অনেক সময় কোশ্চেন হয়ে যাচ্ছে। আপনারা তখন কি বলতেন মনে আছে? প্রধানমন্ত্রী, আপনার নোবেল পুরস্কার পাওয়া উচিত, মনে আছে না? আপনারা দেখতেছেন মানুষ মাইরে ফেলায়, আর এই মহিলারে নোবেল প্রাইজ দেওয়ার জন্য কেমনে করে কি বলতেছে। আই এম সরি, এখানে যদি কেউ আওয়ামী লীগের থেকে থাকেন, আমি কষ্ট পাবেন না, আই এম সরি।
it's your political position, I don't mind, I don't want to hurt you. আমি বলছি যে আইডিয়াটা দেখেন, আমার কাজ ছিল বা আপনার সাংবাদিক হিসেবে আপনি কি মনে করতেছিলেন? আপনি মনে করতেছিলেন যে আপনি তাকে জিজ্ঞেস করবেন যে ওই সাংবাদিক জিজ্ঞেস করবে, মাননীয় প্রধানমন্ত্রী, রোহিঙ্গারা যে আসলো তারা কবে যাবে? তাদের যাওয়ার জন্য আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন এবং সেটা কি কার্যকর কিনা? অথবা এমন সব প্রশ্ন করা যে আপনি এই যে বিশাল সংখ্যক মানুষকে নিয়ে যাচ্ছেন, আপনার অ্যাচিভমেন্টটা কি? রাষ্ট্রের টাকায় আপনি এই কাজ করছেন, এইটাতে আমরা কিভাবে উপকৃত হচ্ছি? দ্যাটস হোয়াট ইউ ওয়ান্ট। আমি যদি বলি মাননীয় প্রধানমন্ত্রী, নেত্রী, আপা, আমরা, আপনি তো মনে মনে বলবেন এর লোকটারে পাইলে তো জুতা মারতাম, বিকজ হি ইজ নট টকিং ফর ইউ। আমি যে এরকম করবো না আল্লাহ যাই না, ওইটা করতেও পারি। মনে হয় যে ভবিষ্যতে যখন দেখবো যে কিছুই পারতেছি না, তখন বলবো যে আপা যা বলছেন, ভাইয়া যা বলছেন তাই। বাট আনলেস মানে দোয়া করেন যাতে এরকম না সিচুয়েশন হয়। তো আমাদেরকে প্রোটেক্ট করার জন্য আসলে কিছু নাই। মেইন যে কারণটা জার্নালিস্টরা তাদের এথিক্যাল জায়গাটা ভেঙে ফেলে বা পারে না, এটার মেইন কারণটা হচ্ছে আমি উইথ ডিউ রেসপেক্ট, আই লস্ট মাই জব আফটার সার্ভিং 17 years ইন এ নিউজ পেপার। আমার কাহিনীটা ছিল এই, আমি একটা ডিপ্লোম্যাটদের একটা প্রোগ্রামে অ্যাটেন্ড করছিলাম। ডিপ্লোম্যাটদের প্রেস ফ্রিডম ডেতে একটা প্রোগ্রাম হয়েছে 2023 সালে। তো সেখানে নিয়ে সবাই যে আয়োজকরা এখানে সমালোচনা করছেন যে তখন একটা ব্যাংক প্রেস কনফারেন্সে সাংবাদিক যারা ছিল তাদের প্রত্যেকে 5,000 টাকা করে দিয়েছিল। তো একটা পত্রিকাতে রিপোর্ট হয়েছে যে সাংবাদিকদেরকে প্রেস কনফারেন্সে 5,000 টাকা করে দেওয়া হয়েছে। এটা ইমোরাল একটা প্র্যাকটিস বাংলাদেশের প্রেক্ষাপটে। টাকা দেয় না, বিভিন্ন কোম্পানি গিফট দেয়, ওই যে ওষুধের প্রেসক্রিপশনের সাথে হাঁসের মাংস থেকে সিঙ্গাপুরের টিকিটের মতো। তো সাংবাদিক খুবই নৈতিক, আইফোন নিচ্ছে কোনো সমস্যা নাই, কিন্তু 5,000 টাকা নিচ্ছে, এটা নিয়ে খুব হাই হয়েছে। তো ওই প্রোগ্রামে খুব খুব সমালোচনা করা হয়েছে। তো আমি দেখলাম যে ওই প্রোগ্রামে কথা বললেন যে এক সম্পাদক, তার পত্রিকায় 3 মাস বেতন হয় না, সাংবাদিকরা বেতন পাচ্ছে না 3 মাস ধরে। আর একজন কথা বললেন, উনি খুবই ধনী বাংলাদেশের একজন ব্যক্তি, তার চ্যারিটি করার মতো ক্ষমতা সে রাখেন। তো আমি পোস্টে একটা ফেসবুক পোস্ট দেখলাম যে যারা আর্থিকভাবে সচ্ছল, গুলশান বনানীতে অট্টালিকায় থাকেন বা ধানমন্ডিতে অট্টালিকায় থাকেন, তাদের পক্ষে এই ইথিক্যাল স্ট্যান্ডার্ড মেনটেন করে সাংবাদিকতা করা সম্ভব। কিন্তু 3 মাস 4 মাস যারা বেতন পান না, সেই সাংবাদিক প্রেস কনফারেন্সে গিয়ে যদি সে 300 টাকাও পায় বা 500 টাকা পায়, 5,000 টাকা পায়, সেটা সে লুফে নেয় এই কারণে যে তার কাছে আর কোনো উপায় নাই, তার সততা তাকে পিষ্ট করে ফেলে। আমি চাই যে এই অবস্থার পরিবর্তন হোক এবং সম্পাদকরা যেন অবশ্যই মানে স্ব পত্রিকাগুলো সম্পাদকরা অবশ্যই যেন সাংবাদিকদের, এই যে আমাদের মফস্বল থেকে আসা গরিব মানুষের ছেলে, ওয়ার্কিং ক্লাস পপুলেশনের ছেলে মেয়ে, মিডল ক্লাসের ছেলে, এরা তো একটা আশা নিয়ে সাংবাদিকতায় আসে, তারা যেন ন্যূনতম একটা লিভিং ওয়েজ, হুইচ ইজ কল্ড লিভিং ওয়েজ, এটা পায়। এটা ছিল আমার বক্তব্য। আমাকে চার্জ করা হলো যে আপনি ওই 5,000 টাকা নেওয়াটাকে বৈধতা দিচ্ছেন। আমি আর্গু করলাম, না, আমি বৈধতা দিচ্ছি না। আমি চাচ্ছি ভবিষ্যতে মিডিয়া যারা চালাচ্ছেন বা এই বাচ্চাগুলো যারা সব কিছু ছেড়ে, কর্পোরেটের লাক্সারিয়াস লাইফ ছেড়ে, সরকারি কর্মকর্তা হওয়ার স্বপ্ন বাদ দিয়ে যারা সাংবাদিকতা করতে চাচ্ছে জনগণের জন্য, তাদেরকে যদি আপনি মিনিমাম স্ট্যান্ডার্ড লিভিং না দেন, মিনিমাম, তাহলে জার্নালিজম হারিয়ে যাবে, জাস্ট হারিয়ে যাবে। তো আমাকে পোস্টটা ডিলিট করতে বলা হলো, আমি করলাম না। অ্যাজ ইউজুয়াল আই লস্ট মাই জব অ্যান্ড আই এম হ্যাপি উইথ দ্যাট। দেন I got job internationally, so I have been working for them.
আমাদের প্রোটেকশনের জন্য যখন কিছু থাকে না, অর্থাৎ আমি যে ইথিক্যালি এম্পাওয়ার্ড হচ্ছি না, আমি ফিনান্সিয়ালি যে এম্পাওয়ার হচ্ছি না, তখন আমি কি করি যে একটা বড় কোম্পানি যদি আমাকে বলে যে তুমি আমার জন্য পিআর করে দাও, আই এম হ্যাপি টু ডু দ্যাট। ইউ সি, আমি কম্প্রোমাইজ করি। আমাকে যদি বলে যে তুমি আমার জন্য লবি করে দাও, আমি তখন বলি যে ওকে, আই ক্যান ডু দিস। ইমোরাল। আমি দেখা যাচ্ছে যে ধুমায় লিখতেছি যে এই কোম্পানির এটা খারাপ হচ্ছে, কারণ আর এক কোম্পানি আমাকে দিয়ে লেখাচ্ছে। এই কাজগুলো তখন আমি করতে বাধ্য হই। আমি শেখ হাসিনার প্রশংসা করি এই কারণে যে আমাকে উনি কোনো কিছু ছাড়াই আমাকে লাইসেন্স দিচ্ছেন। আমি তার প্রশংসা করি এই কারণে যে আমি বেনিফিটেড পাবো। আমার যে কোম্পানির ইনভেস্টর, সে 800 কোটি টাকা খেলাপি। So we did a wonderful research, the who owns the media, led by Professor Ali Riaz, and আমরা going to wanted to see যে কাদের কাছে এই মিডিয়ার মালিকানা। মিডিয়ার মালিকানাটা মূলত হচ্ছে ওই সমস্ত মানুষ যারা ব্যাংক লুটেরা, পাওয়ার প্ল্যান্টের মাধ্যমে লুটেরা, ভূমিদস্যু, এমনকি বড় বড় ঋণ খেলাপি। তো তাদের ওইখানে যে যখন আমরা কাজ করছি, তারা যখন বড় বড় জিনিস নিয়ে ডিল করতে, আপনি তো যারা নিম্নবিত্ত, মধ্যবিত্ত, ওয়ার্কিং ক্লাস কমিউনিটি থেকে আসছি, আমাদের লোভ হয় না? কিন্তু এই লোভটা কিভাবে আমরা সংবরণ করব, এটাই হচ্ছে প্রশ্ন। অ্যান্ড ইটস ভেরি 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 ক্রুশিয়াল, ভেরি ক্রুশিয়াল। সো আমাদেরকে এইটা যদি আমি না করি, আমি কি প্রোটেক্টেড কিনা? আমার মোরাল কোড সেট করে দিচ্ছে প্রেস কাউন্সিল, নোবডি কেয়ারস দ্যাট। আমাদের পলিসি আছে, রাইট টু ইনফরমেশন, নোবডি কেয়ারস দ্যাট। এরপরে তো তারপরেও যদি আপনি লেখেন, মনে করলেন যে না আমি লিখব, তাহলে আপনার জন্য ডিএসএ, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, আর সিএসএস, সিকিউরিটি, যেটা এখন টার্ম সেটা আছে। ফলে আপনি প্রোটেক্টেড না। সো একটা পর্যায়ে যখন আপনি, এখন তো ধরেন রক্তে এখনো কোলেস্টেরল আসে নাই, ইউ আর হ্যাপি উইথ দিস, বাট ইন ফিউচার যখন আপনি দেখবেন যে আপনার একটা বিশাল ফ্যামিলি হয়েছে, ইউ নিড এ কার, ইউ নিড দিস অ্যান্ড দ্যাট, অ্যাপার্টমেন্ট পাচ্ছে সবাই, ইউ আর নট গেটিং দ্যাট, তখন দ্যাটস ওয়াই আই এম সেইং যে আমাদের এখন কাজ হচ্ছে ওই ফিনান্সিয়াল ইকোসিস্টেমটাকে এনশিওর করা উইথ মোরালিটি। ঠিক আছে, আমি এখন কথা বলবো খুবই কুইকলি জেন্ডার সেফটি অ্যান্ড সিকিউরিটি ইন উমেন জার্নালিস্ট। এখানে অনেকে যারা মনে করছেন জার্নালিজমে আসবেন, বাংলাদেশে আমি মনে করি, I work with so many international women journalists. আমার দেখা one of the best journalists হচ্ছেন মারেন। উনি সুইজারল্যান্ডের, সুইচ, এবং তার ইথিক্যাল, তার কাছে আমি যখন কোনো মোরাল গ্রাউন্ড আমি না পাই, তখন আমি তাদেরকে অ্যাপ্রোচ করি। তো বিদেশে যেটা করা হয় প্র্যাকটিস, যে যারা জার্নালিজমে খুব কিংবদন্তির হয়ে যান, তাদেরকে বিভিন্ন প্রেস্টিজিয়াস ইউনিভার্সিটিগুলা তাদেরকে কোঅপ করেন। ঠিক আছে, যে হ্যাঁ, এর অভিজ্ঞতা আমাদেরকে ভবিষ্যতে কাজে লাগাবে, আমরা কাজে লাগাবো। কিন্তু আনফর্চুনেটলি বাংলাদেশে এরকম টেন্ডেন্সি খুবই কম। ফলে একজন সাংবাদিক, বিশেষ করে যে একজন নারী সাংবাদিক, সে যখন দীর্ঘদিন কাজ করলেন এবং কাজ করার পরে সে যখন শারীরিকভাবে একই রকম, আপনি যেটা এখন পারেন, নিশ্চয়ই আপনার মা সেই একই রকম দৌড়াদৌড়ি করতে পারেন না, রাইট? তখন সোসাইটি তাকে বার্ডেন ভাবতে শুরু করে। এইটা ওই যে একটা সেন্স অফ ইনসিকিউরিটি, এর কারণে অনেকেই অল্প বয়সেই সাংবাদিকতা ছেড়ে তারা চলে যান কমফোর্টেবল কোনো জবে। কিন্তু আমি বিশ্বাস করি ছেলেদের থেকে মেয়েরা জার্নালিজমে ভালো করতে পারে।
আপনি বলতে পারেন ভাই ভাই এটা কি বললেন, আমি আমি সব জায়গায় যেতে পারি, রাত বিরাতে আমি যেতে পারি, একটা মেয়ে কি পারবে? আমি বলি যে মেয়েদের সবসময় যে কোয়ালিটিটা আছে, সে একটা জিনিসকে কনস্ট্রাকটিভ ওয়েতে বেশি দেখতে পারে দ্যান অফ এ মেল। এটা আমার ভিউ। তার সিম্প্যাথি এমপ্যাথি একটা পুরুষের চেয়ে বেশি থাকে। সো আমরা যেটা করতাম, আমি যখন বড় কোনো প্রজেক্টে কাজ করতাম, তো আমি ইউজুয়ালি আমার ওয়াইফকে নিয়ে যেতাম নারীদের সাথে কথা বলার জন্য, যাতে তার ওই সেন্স থেকে সে কথা বলে। তো এইটার জন্য আমরা যেটা করেছি যে, যখন আমরা রোহিঙ্গা ক্যাম্পে গিয়েছি, রোহিঙ্গাতে আপনি জানেন যে অনেকে ওইখানে মিয়ানমারে সেনাবাহিনীর কর্তৃক রেপড হয়েছে, আপনি ভায়োলেন্সের শিকার হয়েছে। এই সার্ভাইভারদেরকে আমি যখন ইন্টারভিউ করেছি, আমি করতে গেলে তো আই এম নট কমফোর্টেবল না। আমি আমার ওয়াইফকে এঙ্গেজ করেছি যে ইউ টক, ইউ চেক দ্য ফ্যাক্টস, মিলাও এবং তুমি দেখো আসলে কি হয়েছে। এবং এইটা করতে গিয়ে আমার কাছে মনে হয়েছে যে সে কমফোর্টেবল হয়েছে, সে গল্পটা, তার ঘটনাটা আমাদেরকে পূর্ণাঙ্গভাবে বলতে পেরেছে এবং ভালোভাবে বলতে পেরেছে। এই কাজগুলো করার জন্য মেয়ের মানে নারী সাংবাদিকরা সবসময় পুরুষের চেয়ে ভালো করতে পারে। এখন নারী সাংবাদিকদের জন্য চ্যালেঞ্জগুলো কি কি? বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের যে অফিসগুলো, এইটা অধিকাংশ ক্ষেত্রে নারী বান্ধব নয়। তাদেরকে দেওয়া হবে ওই একটু দেখো তো উইমেন ইস্যু নিয়ে কিছু লেখা যায় কিনা, আচ্ছা আচ্ছা শুনো তুমি বাচ্চাদের দেখো তো, বাচ্চাদের নিয়ে কিছু একটা লিখতে পারো কিনা। মানে আপনাকে আগেই ফ্রেম করে ফেলছে। সে বলছে না যে আচ্ছা আপনি টেকনোলজি নিয়ে দেখেন তো, আচ্ছা আপনি সাইবার সিকিউরিটি নিয়ে লেখেন তো, আপনি স্টক এক্সচেঞ্জ নিয়ে লেখেন তো। এবং যারা লিখছে তারা কিন্তু বেস্ট করতেছে, সেটা বলবে না। ফলে এই স্টুডিওটাইপ মেন্টালিটি মাইন্ডসেট তার কথাবার্তার ভেতর দিয়ে চলে আসে। আর মায়া কি বলছে, দিস ইজ দ্য সাইকি, আনফর্চুনেটলি এটা আমাদের সোসাইটি থেকে আসছে। আমরা তো সোসাইটির বাইরে না। আপনার মনে আছে যে আজ থেকে 40-50 বছর, 40-50 বছর আগে জন্ম নেই, নাটকগুলাতে দেখছেন তাই না? নাটকে কি দেখছেন যে নারীদেরকে কিভাবে ছোট করা হতো। এই তুমি কি বুঝো, মাইয়া মানুষ বসো, বলতো না এরকম? দ্যাট থিংস হ্যাজ বিন চেঞ্জ। এখন আমরা কি বলি, হোয়াট ইউ থিঙ্ক অ্যাবাউট দিস? আমাদের যেটা সমস্যা হয়েছে, আমরা কখনো ওই স্পেসটা ক্রিয়েট করতে পারিনি। ইভেন ইন দ্য নিউজ রুম আমরা বাংলাদেশিটা করতে পারিনি। ফলে একটা নারী সে যখন অনেকগুলো স্ট্রাগলের ভিতর দিয়ে আসতেছে, সে না কমফোর্টেবল ফিল করে না, সে আপনাকে প্রতিযোগী ভেবে বসে থাকে যে সে তো একটা স্ট্রাগলের ভিতর দিয়ে আসছে, সে তো একটা সাইকি। আপনি তাকে যতই কমফোর্ট দিতে চান, সে মনে করে যে সে কি আমার সাথে বাড়তি খাতির নিচ্ছে নাকি। সো এই এনভায়রনমেন্ট করার জন্য আমাদের দরকার ছিল খুবই কিছু রিমার্কেবল জার্নালিস্ট, যারা আপনাকে মানে মোরালি ইন্সপায়ার করবে। এটা আমাদের শর্ট আছে। শর্ট থাকার কারণে এখন আপনি যখন ফারজানা রূপাকে দেখছেন মাননীয় প্রধানমন্ত্রী, তো তখন আপনার সাইকোলজিটা ওরকম আসছে যে আপনি ভাবছেন যে এইটাই মনে হয় নারী সাংবাদিকতার বেস্ট এক্সাম্পল। কিন্তু দেয়ার আর ফিউ কেসেস ইন হুইচ দে আর ডুইং এক্সেলেন্ট, এবং আমাদের মোরাল ভ্যালুস সব কিছুর মধ্য দিয়ে দে আর ডুইং ভেরি গুড, বাট দে আর নট দ্যাট মাচ এক্সপোজ অ্যাজ উই এক্সপেক্টেড টু সি। ফিল্ড রিপোর্টিংয়ে নারীরা রিস্ক, এরকম একটা কথা বলা হয়। It is true in some cases in terms of Bangladeshi scenario, but আমার experience is different. I always respect to the environment and the circumstance. For example, আমার যে বন্ধুগুলো ইউরোপ আমেরিকাতে আমি যাদের সাথে কাজ করছি, তাদেরকে আমি সবসময় বলতাম যে দেখো, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য রিয়ালিটি। আমরা যখন রোহিঙ্গা ক্যাম্পে আমরা রিপোর্টিং করব, আমরা ওইখানকার যে ভ্যালুজ
সেটাকে আমরা রেসপেক্ট করব, ঠিক আছে? ওরা একটু কনজারভেটিভ, ওভার দ্য ইয়ার তারা এটা প্র্যাকটিস করে আসছে। ওইখানকার নারীরা বোরকা পরে স্বাচ্ছন্দ্য বোধ করে। তুমি যদি ওইখানে এমন কিছু পরে যাও যেটা ওরা আনকমফোর্টেবল ফিল করবে, তাহলে আমাদের রিপোর্টিং ব্যাহত হবে। বিশ্বাস করেন, এতটা মানে আমি যাদের যাদের সাথে কাজ করছি, আমি ইউরোপিয়ান মিডিয়াগুলোর সাথে কাজ করেছি বা আমেরিকান মিডিয়াদের সাথে কাজ করেছি, যখন তারা কিন্তু এটাকে খুবই রেসপেক্ট করছে, খুবই রেসপেক্ট করছে। এখন আমার এখনও মনে আছে হেফাজতে 2013 সালে, আপনারা তখন তো অনেক বড়, তাই না? 13 সালে আমি তখন কাজ করতেছি ফ্রেন্ডস টেলিভিশনের জন্য। তো ওই সময় আমরা একটা জিনিস পেলাম যে আমি যাদের জন্য কাজ করতেছি ওরা বলল যে চলো আমরা মঞ্চের কাছে যাব। তো ওরা সবাই হচ্ছে টি শার্ট পরা। তো স্বাভাবিকভাবে কি হয়, আমাদের দেশে তো আমরা তো ইউজ টু না, মানে অ্যাটলিস্ট আমাদের যারা